প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আকাশ। আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পূর্তি হলো আজ। পার্বত্য জেলাগুলোর আর্থসামাজিক উন্নয়ন ও এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে পার্বত্য জেলাগুলোর দীর্ঘদিনের যে সংঘাত তার অবসান ঘটে, সূচিত হয় শান্তির পথচলা। পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছরে অর্জন কতটা আর বর্তমানে সেখানে বাস্তবতা কি, সেটা আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার মিতি সানজানা, আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর কর্নেল কাজী শরীফ উদ্দিন, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তার আগে আমরা একটা প্রতিবেদন দেখব, যেটা বলছিলাম যে অর্জন এবং বাস্তবতা। প্রতিবেদনটা দেখব। পার্বত্য চট্টগ্রামে প্রায় ২ দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর ঢাকায় সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষর হয়, যা শান্তি চুক্তি নামেই পরিচিত। তবে ২৬ বছর পার হলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় হতাশা বেড়েছে স্থানীয়দের মাঝে। শান্তির জন্য চুক্তি করা হলেও এখনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে হচ্ছে নানা ধরনের হত্যাকাণ্ড। আমরা আশা করব সরকারের সাথে যে বর্তমান যে জনসংহতি সমিতি কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বাকি বিষয়গুলি আলোচনা করে সমাধান করবে। দীর্ঘদিনেও পার্বত্য ভূমি কমিশন সহ চুক্তির বহু ধারা উপধারা বাস্তবায়ন না হওয়ায় হতাশ খাগড়াছড়ির বাসিন্দারা। ভূমি সমস্যার সমাধান সহ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরে আসবে বলে মনে করেন তারা। যে আইনটি প্রণয়ন করা হয়েছে এখন, এই আইনের মাধ্যমেই যদি ভূমির সমস্যা সমাধানের কাজ করে, তাহলে নিশ্চয়ই আমরা এটারও সুফল পাবো। জনসংহতি সমিতির নেতারা মনে করেন চুক্তির মৌলিক অধিকারগুলো এখনো অবাস্তবায়িত রয়েছে। ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, উদ্বাস্তু ও প্রত্যাগত শরণার্থীদের যথাযথ পুনর্বাসন করা হয়নি। এতে ক্ষোভের পাশাপাশি নানা ধরনের সংকট দেখা দিচ্ছে পাহাড়ে। আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা, উনি আমাদের বিষয়ে সংবেদনশীল। আমরা আশা রাখবো আমাদের যেন আর বলতে না হয়, এবারে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে এলাকায় যেন স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হয়। তবে সরকারের দাবি চুক্তির বেশিরভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে। কিছু প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা যদি দূর করা না যায়, তাহলে পরে শান্তি চুক্তি বাস্তবায়নটার স্বচ্ছন্দ গতি পাবে না। সম্প্রীতির জেলা বান্দরবানে ২০২২ সালে হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সাথে সরকারের শান্তি আলোচনার পরও সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে বলে জানান এই জনপ্রতিনিধি। কুকিচিন KNF এর সাথে তারা সরকারের সাথে শান্তি কমিটি বৈঠক বসে। শান্তি কমিটির সাথে আলাপ আলোচনা করার পরেও কেন এই ঘটনা ঘটলো, এটা নিয়ে এই খানকার জনগণ ভয় ভীতির মধ্যে আছে। চুক্তির আশানুরূপ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে বলে দাবি খুমি জনগোষ্ঠীর এ নেতার। চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে নতুন নতুন ইস্যু তৈরি হয়েছে। ভূমি বেদখল থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চুক্তির ৭২টি বিষয়ের মধ্যে এ পর্যন্ত ৪৮টি বাস্তবায়িত হয়েছে। তবে জনসংহতি সমিতির দাবি ৭২টি বিষয়ের মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র ২৫টি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। আমরা এখন আলোচনায় ঢুকবো। আর আলোচনার ক্ষেত্রে লেডিস ফার্স্ট বলে কথা আছে। ব্যারিস্টার মিতি সানজানা, আমরা যে ২৬ বছরে গেলাম, শান্তি আমরা পার্বত্য জেলায় কতটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে আপনি মনে করেন? জি, আমি মনে করি যে পার্বত্য জেলায় যে শান্তি চুক্তি বাস্তবায়িত হয়েছে, এটি একটি ঐতিহাসিক অধ্যায় বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত। এবং শুধু যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে তাই নয়, আমি মনে করি যে শান্তির থেকে শুরু করে সমৃদ্ধি এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এই অত্যন্ত রিসোর্সফুল অঞ্চল পার্বত্য চট্টগ্রাম।
এবং আমি যদি বলি যে এর আগে যেই ধরনের সংকট প্রায় 24 বছর ধরে বিরাজমান ছিল, সেই সময়টি কিন্তু এর আগে বিগত যারা ক্ষমতাসীন ছিল কখনোই সেটিকে রাজনৈতিকভাবে বা আইনগতভাবে সমাধান করার কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং প্রথমবারের মতো 97 সালে এই শান্তি চুক্তিটি প্রতিষ্ঠার পরে, এবং আমি বলবো যে সারা পৃথিবীর ইতিহাসে এটি একটি অত্যন্ত ইউনিক একটি পিস ট্রিটি, এই জন্যই যে এটি কিন্তু একটি দ্বিপাক্ষিক অর্থাৎ বাইল্যাটারাল ট্রিটি দুটি পক্ষের মধ্যে। তখনকার যে তৎকালীন চিফ হুইপ ছিলেন তিনি এবং শান্তু লারমা, এই দুজনের মধ্যেই পিস ট্রিটিটি আপনার এক্সিকিউটেড হয়েছে। তো এই অবস্থাতে এটি সব ক্ষেত্রেই দেখা যায় যে একটি থার্ড পার্টির হস্তক্ষেপ আসলে লাগে অনেক ক্ষেত্রেই, সারা পৃথিবীতে যত এই ধরনের সংকটাপন্ন পরিস্থিতির উদ্ভব হয়েছে। কিন্তু এই ট্রিটি এটি একটি এই জন্যই ইউনিক যে প্রথমবারের মতো কোনো একটি বাইল্যাটারাল ট্রিটির মাধ্যমে এই ধরনের শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এবং সেই শান্তি প্রতিষ্ঠার পরপর শান্তি এবং সম্প্রীতির উপরে তো ফোকাস রয়েছে, সেই সাথে সাথে কিন্তু সমৃদ্ধির দিকে এগিয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম। জাস্ট সেই ট্রিটি সাইন করার পরপর থেকেই কিন্তু আপনি জানেন যে অস্ত্র সমর্পণ করলো জনসংহতি সমিতির প্রায় 2000 সদস্য, এবং তারপর পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় উন্নয়নের জন্য, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক উন্নয়নের জন্য সেখানে একটি মন্ত্রণালয় গঠন করা হয়েছে, আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে যেখানকার চেয়ারম্যান শান্তু লারমা এবং যেটি আসলে একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। এবং তারপর থেকেই যে ধরনের আমাদের আজকের বিষয় বাস্তবতা হচ্ছে এই যে যেই উন্নয়নগুলো সেটি আসলে খুবই দৃশ্যমান। এবং কানেক্টিভিটির কথা যদি আমরা বলি, প্রথমেই তো উন্নয়নের প্রথম ধাপে আসে কানেক্টিভিটি। সমগ্র বাংলাদেশের সাথে যে কানেক্টিভিটির জায়গাটি সেখানে তৈরি হয়েছে, সেটি রাস্তাঘাট যোগাযোগের ব্যাপক যে উন্নয়ন সাধিত হয়েছে, তার ফলে কিন্তু খুব সহজে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, যার ফলে কিন্তু প্রায় 20 লক্ষ পর্যটক প্রতি বছর সেখানে ভিজিট করছেন, এবং এটি একটা অত্যন্ত রিসোর্সফুল অঞ্চলে পরিণত হয়েছে। যেমনটি বলেছেন যে সেখানে শান্তি চুক্তি হয়েছে, সম্প্রীতি হয়েছে, উন্নয়ন হয়েছে, সমৃদ্ধি হয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, এখন পর্যটকরা যাচ্ছে, আমরা সেটা এই 26 বছরে দেখতে পাচ্ছি। আমি প্রফেসর কর্নেল কাজী শরীফউদ্দীন, আপনি যদি একটু বলেন, আপনি প্রত্যক্ষদর্শী এই শান্তি চুক্তির, আপনি ওই অঞ্চলে কাজ করেছেন, আপনার কাছে এই পার্বত্য অঞ্চলগুলোর শান্তি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। আমাদের সাধারণ দর্শকদের আগে জানতে হবে, পার্বত্য চট্টগ্রাম কিন্তু একটি ডিস্ট্রিক্ট নয়। হিডটাক্স বা পার্বত্য চট্টগ্রাম 3টি ডিস্ট্রিক্টের সমন্বয়, যার একটা আছে বান্দরবন, আরেকটা রাঙামাটি, আরেকটা হচ্ছে খাগড়াছড়ি, 3টা ডিস্ট্রিক্টের সমন্বয়। এখানে শান্তি চুক্তির আগে ওখানে অশান্তি ছিল। কি অশান্তি ছিল এটা আমাদের জানতে হবে। আমি প্রাক্তন মিলিটারি অফিসার হিসাবে ইয়াং অ্যাজ এ লেফটেন্যান্ট 94-এ ওখানে প্রথমে চাকরি শুরু করি। 94 থেকে 98 পর্যন্ত আমি ওখানে ছিলাম। অন গ্রাউন্ডে দেখেছি মানুষ কত প্রকৃতির তাড়নায় এবং ফরেন এলিমেন্টের অনুপ্রেরণায় বাংলাদেশের ভিতরে, আমার মাতৃভূমির ভিতরে কেমন করে তারা হট্টকারিতার জন্ম দিয়েছে, যেটাকে আমরা মিলিটারি পয়েন্ট অফ ভিউ আবার সিকিউরিটি অ্যানালিসিস পয়েন্ট অফ ভিউ বলি জিওপলিটিক্স। আমার সহ আলোচক ব্যারিস্টার ম্যাম সুন্দর বলেছেন যে এখানে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেখানে হচ্ছে আন্তরিকতা, আমাদের সদিচ্ছা। যদি আমরা বলি 1996 12 জুন সর্বপ্রথম আওয়ামী গভর্নমেন্ট ক্ষমতায় আসে। 75-এর পরবর্তী গিয়ে প্রথম ক্ষমতায় আসে। তার পরপরই মাত্র 1.5 বছরের মাথায় 2 ডিসেম্বর 1997 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এই দুই পক্ষের ভিতরে চুক্তিটা স্বাক্ষরিত হয়, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সরকারি পক্ষের প্রতিনিধিত্ব করেন আবুল হাসনাত আবদুল্লাহ সাহেব, উনি ছিলেন আহ্বায়ক, এবং পার্বত্য চট্টগ্রামের পর ছিল শান্তু লারমা। আমরা একটু পিছের দিকে যাই, 1960, তখন কিন্তু বাংলাদেশ ছিল না, তখন এটা পাকিস্তান সরকারের আন্ডারে। তখন
কাপ্তাই যে জলবিদ্যুৎটা কেন্দ্রটা তৈরি করতে গিয়ে প্রায় 400 কিলোমিটার জমি মাটির নিচে চলে যায়। সেখানে 10,000 ছিল চাষাবাদ জমি, 65,000 একর ছিল আপনার বিভিন্ন জুম চাষ জমি, যেটার ওখান থেকে প্রায় 1 লক্ষ লোক ভারতের অরুণাচলে গিয়ে আশ্রয় নেয়। প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝখানে যদি মিল না থাকে তাহলে মানুষের ভিতরে অসন্তোষ শুরু হয়। তো ওইখানে যখন আমাদের এই কাপ্তাই জলবিদ্যুৎ, এটা তো একটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি KPI কি পয়েন্ট ইনস্টলেশন তৈরি করার পরপরই তাদের একটা ক্ষতিপূরণ দেওয়ার উচিত ছিল। তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট এ ব্যাপারে কোনো ইম্পর্টেন্স দেয়নি। সে কারণে তাদের মাঝখানে পিরো ডিসস্যাটিসফ্যাকশনের কারণে তারা দেশের বাইরে চলে গেছে। তখন থেকে ক্ষোভের উৎপত্তি। পরবর্তীতে 1971 সালে আমরা যখন স্বাধীনতা প্রাপ্ত হই, তারপর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনায় যখন সংবিধান তৈরি করতে হলো, তখন এই শান্তুল লারমার নেতৃত্বে এসে তারা তাদের এই সংবিধান প্রণালীর ভিতরে স্বায়ত্তশাসন চেয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, তার থেকে বড় পরিচয় আমরা বাঙালি। এটা বিভিন্ন সমালোচক নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীকে উনি বাঙালি পোশাকে আনতে গিয়েই এটার সূত্রপাত হয়। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। উনি অনেক বড় মনের মানুষ ছিলেন, সে কারণে উনি বলতে যাচ্ছিলেন যে ক্ষুদ্র গোষ্ঠী বা মাইনরিটি গ্রুপ বলে কোনো গ্রুপ নাই, আমরা সবাই একই সাথে পথিক। এই দৃষ্টিকোণ থেকে পরবর্তীতে এই মানবেন্দ্র লারমা সন্টু লারমার বড় ভাই, উনি সংসদেও এসেছিলেন, এটা নিয়েও কথা বলা হয়েছিল। পরবর্তীতে তাদের মাঝখানে একটা ডিসস্যাটিসফ্যাকশন হয়। ডিসস্যাটিসফ্যাকশনের পরে তারা একটা নতুন কমিটি গঠন করে, যার সশস্ত্র বাহিনীর নাম ছিল শান্তি বাহিনী। এই শান্তি বাহিনীর সাথেই বাংলাদেশ আর্মির বারবার ক্লাশ হয়। মানে আমরা সেই তারপরে যে আমরা কাহিনীগুলো যে সেই অশান্তি, মারামারি, হত্যা অনেকগুলো আছে। তারপর মূল কথা যে শান্তি চুক্তি হয়েছে, 26 বছর হয়েছে এবং আমাদের অনেক অর্জন হয়েছে, উন্নয়ন হয়েছে। এখন আমরা আরও কীভাবে এগিয়ে যাব সেই দিকে আমাদের যেতে হবে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে আরেকটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, বিরতিতে যাচ্ছি। প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে। আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে। অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে। বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই। দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে। কি খবরটি দারুণ না? আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ। শুধু দারুণই না, ব্যবহার করাও কিন্তু খুবই সহজ। একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব। দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব। একই সাথে মাশরাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো। এছাড়া থাকছে দীপ্ত টিভির আরো অনেক ধরনের অনুষ্ঠান। দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য। তো আর দেরি কেন? আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে। কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না। ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না, কোনো সমস্যা নেই। আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য। কোনটি রোমান্টিক মুহূর্ত, কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও, মজার মজার ছোট ছোট ভিডিও, সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে। এ তো গেল আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয়। কিন্তু যদি আপনার আরো কন্টেন্ট দেখতে ইচ্ছে করে, দীপ্ত প্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যা আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন। হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে। সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন। দীপ্ত প্লে আছে আপনার অপেক্ষায়। এই তাড়াতাড়ি নিয়ে আসো।
প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত। দেখছেন পার্বত্য শান্তি চুক্তি ২৬ বছর অর্জন ও বাস্তবতা। ব্যারিস্টার নীতি সঞ্জনা, আপনার কাছে এখন আসি। আপনি আগের আলোচনায় বলছেন যে অর্জন, সম্প্রীতি, সমৃদ্ধি এগুলো নিয়ে বলছিলেন, কিন্তু আমরা যে প্রতিবেদনে যেমনটা দেখেছি যে সেখানে ভূমি সমস্যার যে সমাধান এখনো হয়নি বলে সেখানকার জনগণ অভিযোগ করছে। আমরা জানি যে একটা কমিশন হয়েছিল, আইন হয়েছে, তো এখন এই ভূমি সমস্যা সমাধানে বাধা কোথায়, কতটা? জি, এখানে আপনি দেখুন যে ভূমি পার্বত্য চট্টগ্রাম আপনার ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছে এবং ভূমি বিরোধ নিষ্পত্তি আইন হয়েছে ২০০১ সালে এবং পরবর্তীতে কিন্তু এটা আপডেট করা হয়েছে এবং বিভিন্ন ধরনের সংশোধনের মধ্যে দিয়ে আইনটি গিয়েছে, যার ফলে ২০১৬ সালেও কিন্তু একটি সংশোধন আইনের অধীনে হয়েছে। তো এখানে মূল সমস্যা যেটি রয়েছে, ৪ ধরনের মূলত জমি সেখানে রয়েছে এবং এখানে কিন্তু কোনো সার্ভে হয়নি এখন পর্যন্ত, সেখানে ভূমি জরিপটা করা যায়নি এবং সেই ক্যাডাস্ট্রাল সার্ভে থেকে, সিএস সার্ভে আমরা যেটা বলি, সেই সময় থেকে এখন পর্যন্ত সেখানে কোনো ধরনের ভূমি জরিপ করা যায়নি। এটির মধ্যে কিন্তু অনেক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক নানা ধরনের ষড়যন্ত্রের কারণেও কিন্তু এই প্র্যাকটিক্যালি আসলে এই কাজটা করা সম্ভব হচ্ছে না। তো আইনের অধীনে আপনি জানেন যে আইনে কিছু কিছু যদি ভেগ কোনো এরিয়া থাকে, গ্রে এরিয়া থাকে, সেগুলোকে স্পষ্টতা আনার জন্য আইনের অধীনে বিধিমালা তৈরি করা হয়ে থাকে এবং এখানেও কোনো ব্যত্যয় হয়নি। এই আইনটির অধীনে কিন্তু বিধিমালা তৈরি করা হয়েছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত আসেনি। ২০১৬ সালে তো সংশোধনী আইনটি পাস হয়েছে, কিন্তু আইনের অধীনে যখন আমরা বিধিমালাগুলো পাবো সেক্ষেত্রে কিন্তু আরও অনেকটা স্পষ্ট হয়ে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু মানে আশা করা যায় যে এই সমস্যাগুলোর সমাধান হয়তো খুব অচিরেই হবে। তো কাজেই এখানে আমার কাছে মনে হয় যে বিধিমালা যেটি অলরেডি প্রক্রিয়াধীন রয়েছে সেটির আসলে যদি দ্রুত প্রণয়ন করা যায় এবং আইনের বাস্তবায়ন এবং সেই সাথে সাথে আইনের বিধিমালার যখন বাস্তবায়ন হবে তখন কিন্তু কমিশন যেটি রয়েছে সেটি আরও বেশি অ্যাক্টিভ হতে পারবে, তাদের পক্ষে খুব ফ্রিলি এবং অ্যাক্টিভলি কাজ করা সম্ভব হবে। আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রে এই সমস্ত চক্রান্তগুলোর থেকে যদি আসলে উত্তরণ ঘটানো যায় তাহলে আস্তে আস্তে এই সমস্যাটারও সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আমি ধন্যবাদ। যে বিধিমালা, তাহলে আমরা সরকারের সদিচ্ছা তো অভাব নাই, যে অবশ্যই বিধিমালা। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, এখানে কিন্তু আমাদের এই সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা কিন্তু, আমি বলি, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন এবং শান্তি এবং সমৃদ্ধির জন্য তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। কাজে সেখানে কিন্তু আমরা আসলে একটা গর্বিত বোধ করার জায়গা যে বাংলাদেশ সেনাবাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথম থেকেই পালন করে আসছে। অনেক ধন্যবাদ প্রফেসর কর্নেল কাজী শরীফ উদ্দিন। আপনি যদি একটু বলেন আপনার নিরাপত্তা বিশ্লেষণ পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমরা সেখানে দেখি যে বিভিন্ন দল উপদলের কন্দল এবং রিসেন্টলি KNF এর একটা ওখানে উপস্থিতি, এবং সেটা একটু শান্তির জন্য একটা অন্তরায় হয়ে যাচ্ছে। এর থেকে আমরা কিভাবে বের হতে পারি? ধন্যবাদ। আমাদের এই জায়গাটা ইকোনমি পয়েন্ট অফ ভিউ, ট্যুরিস্ট পয়েন্ট অফ ভিউ এবং দেশের উন্নয়নের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস। আমরা যদি আমাদের প্রতিবেশী পার্শ্ববর্তী অন্যান্য দেশের দিকে তাকাই, মালয়েশিয়াতে যে গেন্টিং আইল্যান্ড, পাহাড়ের উপর দিয়ে ক্যাবল কার, ওখানে যদি আমরা যাই সেই লঙ্কাই বে, তখন দেখতে পাবো যে লেকের মাছ দিয়ে। কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম কিন্তু দুইটার কম্বিনেশন আছে। তা আমরা মালয়েশিয়া থেকে অনেক এগিয়ে যেতে পারি আমাদের এই পর্যটন শিল্প, কিন্তু পারছি না কেন? সিকিউরিটির জন্য। সিকিউরিটি বলতে এই যে যেটা বললেন যে আমাদের 72 সেকশন, তার ভিতরে অ্যাজ পার আই এম কনসার্ন 48টা কিন্তু বাস্তবায়িত হয়ে গেছে। 65টা 48টা গভর্নমেন্ট পয়েন্ট অফ ভিউতে, হ্যাঁ, উপধারাতে হয়ে গেছে। এখানে একটা পয়েন্ট তারা যে বারবার ফিঙ্গারিং করে সেটা হচ্ছে কি, সেনাবাহিনী কেন, সেনাবাহিনী কেন? আমার ব্যারিস্টার মধ্যে খুব সুন্দর করে বলছেন, সেনাবাহিনী কিন্তু সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য, ডেভেলপমেন্ট কাজের যাতে সহযোগিতা করার জন্য, সেই জন্য সেনাবাহিনী ওখানে, এবং তাদের দিক নির্দেশনে কাজ করা হয়েছে। আসল পয়েন্ট অফ ভিউ যেটা 1992 2 নভেম্বর
এই ডিসেম্বর যে চুক্তিটা হয়েছে, মাঝখানে কিন্তু 8টা বছর আপনাকে বাদ দিতে হবে। 2001 থেকে 2008-এর ডিসেম্বর আর 2009 পর্যন্ত এটা কিন্তু ডিপ ফ্রিজে চলে গিয়েছিল। সে কারণে এই 26 বছর শুধু 26 বছর নয়, মাঝখানে 8টা বছর নাই। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কোনো কমতি নাই। তিনি পার্বত্য চট্টগ্রামে যে জেলা পরিষদগুলো করেছেন, সেন্ট্রালমাকে উপমন্ত্রীর মর্যাদা দিয়েছেন, প্রত্যেকের দিয়েছি। কোনো একটা জিনিস পারফেক্টলি করতে গেলে একটু লং টার্ম লাগে, বিশেষ করে ভূমি এই উপধারা বা যে দল উপদল কেএনএফ এদের মাথাচাড়া দিয়ে উঠছে, এইটা এদেরকে দমন করা, এটার জন্য আপনার এই দমন করার জন্যই যেমনটি আগে বলছিলাম যে সেনাবাহিনী দরকার। এখন ইউ উইল বি হ্যাপি টু নো যে আমাদের ওখানে যে ডিসি এবং এসপি, সাধারণত আইন প্রণয়নকারী সংস্থা যারা থাকেন, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা দেখেন, তাদের কিন্তু চৌকস অফিসার দেওয়া হয়েছে। 3 জন ডিসি 25th BMA লং কোর্সের চৌকস অফিসার, এসপি 27 BCS এর অফিসার। সো ইয়াং এনার্জেটিক অফিসার। ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ দেয়ার যে যদি কেউ অন্যায় অপরাধ করে তাকে হিল ট্যাক্সে পোস্টিং দেওয়া হয়, আর এখন দেওয়া হচ্ছে যে চৌকস অফিসারদের ওখানে পোস্টিং দেওয়া হয়, তাদের কাজের উপর বেস করে তাদেরকে আরও প্রমোশন দেওয়া হচ্ছে। তো সদিচ্ছা সরকারের কোনো অংশে কোনো কমতি নাই। আমাদের সকলের যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে। এই যে হিল ট্যাক্সে এই মুহূর্তে চায়নার একটা KNF এর কথা বললেন, শান্তি বাহিনী প্রথম অরিজিনেট ছিল এই ইন্ডিয়ার কোনো একটা জায়গা থেকে। তা এইটা জিও পলিটিক্সের কারণে আমাদের ওইখানে ইন্টারন্যাশনাল পয়েন্ট অফ ভিউ যাতে আমরা যে হোয়াট শুড আই সে ভিজিটিং প্লেস ট্যুরিস্ট স্পট তৈরি করতে না পারি, এটার প্রতিবন্ধকতার জন্যই তারা এইসব ইনফিল্ট্রেট করছে। সেটার দিকে আমার মনে হয় নজর দেওয়া দরকার। আমি ব্যারিস্টার মিতি সানজানা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখনই আমরা এই পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি উৎসব করি, 26 বছর হলো, তখনই দেখবেন যে সরকারের একটা বক্তব্য থাকে, আর যাদের অন্যতম পক্ষ যাদের সাথে চুক্তি হয়েছিল জনসংহতি সমিতি, তাদের একটা বক্তব্য, মানে পরস্পর বিরোধী বক্তব্য থাকে যে এটা চুক্তি হয়েছে, এটি হয়নি। এই যে দুই পক্ষের একটা কমন গ্রাউন্ডে আসা, যাতে এটা আরও দীর্ঘস্থায়ীভাবে টেকসই করা যেতে পারে, আরও শান্তির সুবাতাস সেখানে বয়ে যেতে পারে, সেটার জন্য আপনি কি বলবেন? দেখুন, একটি চুক্তিতে যদি দুটি পক্ষ থাকে, দুটি পক্ষের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য থাকবে। তো কাজেই সেটি আসলে এমন কোনো স্ট্রেঞ্জ কোনো বিষয় না, সেটি থাকবেই। এই যে 72টি যে ধারা রয়েছে, 72টি ধারার মধ্যে 65টি ধারার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে, এর মধ্যে 4টি ধারা আংশিক বাস্তবায়ন হয়েছে এবং 3টি ধারা রয়েছে সেটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু আমার মতে আমি কটি ধারার বাস্তবায়ন হলো, কটি ধারার হলো না, সেই বিচারের নিরিখে না যে আমরা যদি দৃশ্যমান কী ধরনের উন্নয়ন এবং সমৃদ্ধি সেখানে হচ্ছে সেটি আমাদের দেখতে হবে। এখানে আপনি দেখেন যে যোগাযোগ ব্যবস্থায় সেখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেখানে কিছুই ছিল না, সেখানে প্রায় 1100-র মতো কালভার্ট রয়েছে, 1200-র উপরে ব্রিজ রয়েছে। সীমান্ত সড়ক, সেখানে নিরাপত্তার জন্য সীমান্ত সড়ক 1038 কিলোমিটার সীমান্ত সড়কের কাজ চলছে, তার মধ্যে 318 কিলোমিটারের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং সেখানে আপনার মায়ানমারের সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য 4টি স্থলবন্দর, এর মধ্যে রামগড় বন্দরটি সেটি ইতিমধ্যে সেটি ওপেনিং হয়ে গেছে। তো কাজে শুধু কানেক্টিভিটির বিষয় না, এখানে কেন প্রতি বছর 20 লাখ ট্যুরিস্ট আসছে, তার মানে সে নিরাপত্তা। একটা সময় দেখা যেত যে সেখানে অপহরণের মতো ঘটনা, এগুলো খুব স্বাভাবিক একটি ঘটনা ছিল। ট্যুরিস্টরা সেখানে নিরাপদ বোধ করছে দেখেই প্রতি বছর 20 লক্ষ ট্যুরিস্ট যাচ্ছে। সেখানে 400-র মতো হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে, আর সেখানে গড় আয় বৃদ্ধি পেয়েছে 75% এবং মানুষের কর্মসংস্থান সেখানে হচ্ছে। তো কাজে আমার কাছে মনে হয় এই সমৃদ্ধি এবং উন্নয়ন যেটি দৃশ্যমান, সেটির দিকে আমাদেরকে আরও বেশি ফোকাস করা প্রয়োজন, এবং কি করে আসলে এই রিসোর্সফুল অঞ্চলটিকে পৃথিবীর সামনে তুলে ধরা যায়, এবং যেটি একটি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড যেটার আছে, যে আমার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড একটা আছে, এইভাবে শান্তির মাধ্যমে, সমৃদ্ধির মাধ্যমে যে সামনের দিকে এগিয়ে যে সেটিকে বিশ্ব দরবারে উপস্থাপন করা যায়, সেই এক্সাম্পলটি আসলে এখন স্থাপন করা এবং তুলে ধরা জরুরি বিশ্ব দরবারে। আমি মনে করি, আমি কর্নেল কাজী শরীফউদ্দিন, আমি যেটা বলছিলাম যে একটা কোনো কিছু করতে হলে আসলে যাদের সাথে চুক্তি হয়েছে, এই যে পরস্পর বিরোধী বক্তব্য থাকে, যদি সেখানে তাদের কোনো যৌক্তিক বক্তব্য থাকে, সেগুলোকে অ্যাড্রেস করে যদি যৌথভাবে এগিয়ে যাওয়া যায়, যেটা ব্যারিস্টার সানজানা বলছিলেন, যে তাহলে তো আমাদের এইটা সবাই মিলে এটা তুলে ধরতে পারি। আপনি যেটা বলছিলেন যে এত
দর্শক বা কি পর্যটক আরও বেশি আসতে পারে যদি আমরা সবাই মিলে তুলে ধরতে পারি। কিন্তু এই যে ডিস্যাটিসফ্যাকশনটা যারা বলছে জনসংহতি সমিতি, তাদেরকে আমরা কিভাবে অনবোর্ড করতে পারি? দেখুন, যেমনটি বলছিলেন, ডিসস্যাটিসফ্যাকশন এবং স্যাটিসফ্যাকশন দুটা ইচ অ্যান্ড অপোনেন্ট ওয়ার্ড। শান্তি আর অশান্তি, অশান্তি ছিল সেজন্য শান্তির জন্য মিটিং বা চুক্তি করা হয়েছে, যে জন্য ইউনেস্কো থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা হয়েছে, সমগ্র বিশ্ববাসী এদিকে থেকে তাকিয়ে আমাদের প্রশংসা করা হয়েছে। তা এটার জন্য প্রত্যেকেই যার যার পয়েন্ট অফ ভিউ থেকে কারেক্ট, সেজন্যই এই আমাদের ডিসস্যাটিসফ্যাকশনগুলো আসে। বাট এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা থার্ড পার্সন থাকা একটু দরকার ছিল, যেটা আমাদের প্রয়োজন হয়নি। কারণ আম্পায়ার বলতেন যে হি ইজ কারেক্ট, হি ইজ রং। এই আমাদের 72 যে সেকশন, যে পলিসি আছে, এই পলিসির ভিতরে 65 হয়ে গেছে, সাকসেন হচ্ছে না, এটা যে হয়ে গেছে এটা তো স্বীকার করতে হবে। যেটা চাক্ষুষ দেখা যাচ্ছে সেটা তারা মেনে নিচ্ছে না। কিন্তু যদি আমাদের থার্ড পার্সন থাকতো, বলতো যে ওয়াই ইউ আর নট অ্যাকসেপ্টিং দিস থিং। সো রেফারির ভূমিকা আমাদের সরকারের ভিতর থেকে কাউকে না কাউকে নিতে হবে। সরকারের সদিচ্ছা, আমাদের পার্বত্য চট্টগ্রামের মাধ্যমে আমরা বিশ্বের দরবারে আমাদের ট্যুরিজমটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে যে 20 লক্ষ প্রতি বছর ট্যুরিস্ট আসে, এটা কিন্তু আমাদের ন্যাশনাল গ্রিডে ইকোনমিতে সাপোর্ট করছে, যেটার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স অনুসারে প্রতিবেশী দেশ সাধারণত কখনো চায় না আর প্রতিবেশীর উন্নতি হোক। সেই জন্য আগে যেখানে ইন্ডিয়ার শান্তিবাহিনী থেকে প্রশিক্ষিত শান্তিবাহিনী ছিল, এখন চীন প্রশিক্ষিত আসছে, কেএনএফ আসছে। বাট ইন্টারন্যাশনাল রুলস অনুসারে সবার সাথেই কিন্তু আমাদের সুসম্পর্ক রয়েছে। এদিকে সামনে রেখেই সামনে আগাতে হবে। ডিসস্যাটিসফ্যাকশন তো থাকবেই আপনার। আমি মনে করি পূর্ণাঙ্গ সব ধারা উপধারার বাস্তবায়নও যদি হয়, কোনো এক পক্ষের ডিসস্যাটিসফ্যাকশন সেটা থাকবেই, আরও চাওয়া পাওয়া থাকবে তাদের পক্ষ থেকে। কিন্তু এই দুটোকে সমন্বয় করেই সামনে এগিয়ে যাওয়ার, সম্প্রীতির কথা, যেহেতু এটি একটি শান্তি চুক্তি, সেটিকেই আসলে অ্যাড্রেস করা প্রয়োজন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মিতি সানজানা এবং প্রফেসর কর্নেল কাজী শরীফুদ্দিন, আপনাদের দুজনকে স্বাগত। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা দেখলেন যে পার্বত্য শান্তি চুক্তির 26 বছর অর্জন ও বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করলাম। এটা বলার অপেক্ষা রাখে না যে পার্বত্য জেলাগুলোতে যে শান্তি এখন আসছে, সেই দিন এখন আর নাই। আমরা এখন নির্বিঘ্নে সেখানে যেতে পারি। যদি ইদানিং কিছুটা এই কেএনএফ উৎপাত শুরু করেছে, সেটার দিকে সরকারের অবশ্যই নজর আছে। এবং যেটা ব্যারিস্টার মিতি সানজানা বললেন যে ভূমি বিরোধ নিয়ে যে নিষ্পত্তি নিয়ে যে আইন কমিশন হয়েছে, আইনও হয়েছে, এখন বিধিমালা হয়ে গেলে বাকিটা বোধহয় আর কারো কোনো আপত্তি থাকবে না, সেখানে স্থায়ী বা টেকসই শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা সেই প্রত্যাশা রাখি, সবার জন্য কল্যাণ কামনা করছি।